সজীব ওয়াজেদ জয়ের আর মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার, হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। সেটা তো আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, সে ভারসাম্য হারিয়ে মানসিক রোগী হয়ে পাগল হয়ে গিয়েছে। ঘরোয়াভাবে তার চিকিৎসা চলছে। এই ঘটনাটি কতটুকু সত্য, এ নিয়ে থাকছে আজকে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আর কঠিন বিপদে পড়ে গিয়েছেন সজীব ওয়াজেদ জয়। তার মা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরেই সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে ভারসাম্যহীন এবং পাগল হয়ে গিয়েছে এবং তার চিকিৎসা চলছে গোপনে। যদি প্রকাশিত হয় তাহলে দলের সকলেই তাকে নেতা হিসাবে অযোগ্য মনে করবে, নেতা হিসাবে মানবে না। এই জন্য গোপনে চিকিৎসা করা হচ্ছে। সব বিষয়ে বিস্তারিত আপনি সামনে দেখাবো। অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। এই জন্য একটি লাইক করে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। তো সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সজীব ওয়াজেদ জয় এই মুহূর্তে বাসাতেই খুব গোপনে তার চিকিৎসা নিচ্ছেন পরিবারের পক্ষ থেকে, বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে তাকে বাসাতে ট্রিটমেন্ট নেওয়া দরকার, হাসপাতালে ভর্তি করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। আমার মনে হয় যে শুধু সজীব ওয়াজেদ জয় না, যে এই মুহূর্তে প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী তারা ঘুম থেকে ওইটা ভুলাই যায় সরকার যে তাদের নাই। এটা বাস্তবতা। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে বা আওয়ামী লীগকে সাপোর্ট করার কারণেও দুর্নীতি, লুটপাট এই সকল কিছুতে জড়িত না থাকার পরেও একটা বিশাল আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন যারা বিভিন্নভাবে এখনো হয়রানির শিকার হচ্ছেন, যারা বাড়ি ঘরে ঘুমাতে পারছেন না, থাকতেও পারছেন না। এরই মাঝখানে সজীব ওয়াজেদ জয়ের এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই। আমরা দেখেছি। জয় সাহেব যে কথা বলেছেন, জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা, লুটপাট করা। সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল। আপনারা যারা জানেন, ছোটবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা, তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা, নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার, অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে। একটা কনভিক্টেড ক্রিমিনাল, বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে, এবং সে এত বছর ধরে উপদেষ্টা আছে। তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট। বাংলাদেশে দেখবেন 15 বছরে 2-3টা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি, প্রতিমন্ত্রী ছিল। তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত 15-16 বছর, এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী। আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত 15-16 বছরে, তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে। এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট আছে, তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিববর্ষ পালন করার প্রজেক্ট। যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত 15-16 বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে। যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা হয়েছে, চেতনা ব্যবসা হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে, এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয়, শেখ পরিবারের সবাই জড়িত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার দাবি রাজনৈতিকভাবে উঠেছে এবং আইনের প্রক্রিয়া তো শুরু হয়েছে, নিষিদ্ধের অলরেডি ব্যাপারে মামলা হয়েছে। একটা বিষয় দেখেন যে আওয়ামী লীগ বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছে, আর বর্তমানে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা একই জিনিস না। বিএনপি জামাতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে নিষিদ্ধ করতে চাওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ করেছে। যারা বাংলাদেশের সংবিধান মানেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চান, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে আকাঙ্ক্ষা পোষণ করেন, যারা রাস্তায় আন্দোলন করতে চান, এগুলো গণতন্ত্র এবং সংবিধানের কোনো কিছুর সাথে পরিপন্থী না। কিন্তু আওয়ামী লীগের বানানো 15th অ্যামেন্ডমেন্ট এবং সেখানে যে আর্টিকেল 7A আমাদের সংবিধানে যোগ করা হয়েছে, তার প্রত্যেকটা ধারা উপধারার সাথে আওয়ামী লীগের রাজনীতি সাংঘর্ষিক। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় আছে, গত 15-16 বছর ছিল। আওয়ামী লীগ অবৈধভাবে ভোটকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, গণতন্ত্রকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আমাদেরকে 4টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের প্রত্যেকটা জনপদে সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সংবিধানের প্রত্যেকটা ধারা উপধারা তারা লঙ্ঘন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। সজীব ওয়াজেদ জয় পাগল হয়ে গিয়েছে, কেননা সে ভারসাম্যহীনতায় ভুগছে এবং রীতিমতো সে পাগল হওয়ার সংবাদটি নাইম এলি সহ সকল গণমাধ্যমেই কিন্তু প্রকাশিত হয়েছে। বর্তমান সময়ে নাইম এলি স্পষ্টভাবে সেটা ব্যাখ্যা করে দিয়েছেন। সজীব ওয়াজেদ জয়ের কর্মকাণ্ড থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে সে ভারসাম্যহীন।
কেননা সে এক কথা বলে যে আমরা শেখ পরিবার কখন রাজনীতি করবে না, জীবনে রাজনীতি করবে না। এরপরের দিন আবার বলে যে না, আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয়, আমরা রাজনীতি করব, আমরা মাঠ ছেড়ে দেব না। এরপরের দিন আবার বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে সেই সেনা সদস্যদের এবং কি বাংলাদেশের মানুষের চাপে পড়ে। এর একদিন পরে বলছে যে আমার মা পদত্যাগ করেনি, সে বাংলাদেশেরই প্রধানমন্ত্রী। আবার বলছে যে আমরা কখনো বাংলাদেশে ফিরে যাব না, আমার মা কখনো, শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফেরত যাবে না। তারপরের দিন আবার বলছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরবে এবং কি বলছে যে তারা নির্বাচন করবে না, এখন আবার বলছে তারা নির্বাচন করবে। এ সকল কর্মকাণ্ডের কথাবার্তাও দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে পাগল চোদা হয়ে গেছে। কিন্তু সে পাগল হওয়ার পরেও সেটা কথার মাধ্যমে সেটা সমানভাবে প্রকাশিত হয়নি, কেননা সকলেই চাই যে বিষয়টি হাইড থাকুক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজিদ জয়, যে শুধু ছেলে ছিল তাই নয়, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টাও ছিল বটে। সে আমেরিকা প্রবাসী বলে আমরা জানি। আমেরিকায় তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার নারী নির্যাতন, নারী কেলেঙ্কারি, মদ, জুয়ার আড্ডা, মিথ্যা কথা বলা, অন্যায়ভাবে রাষ্ট্রের সম্পদ ক্ষতি করা সহ বিভিন্ন প্রকার মামলায় সে জড়িত রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন খাতের বিভিন্ন অর্থ বিদেশে পাচারের মতো কেলেঙ্কারির দায়েও তিনি অভিযুক্ত। আমরা তার বক্তব্যে শুনেছি বাংলাদেশের সরকার তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পরপরই তিনি একদিন এমন অবান্তর বক্তব্য ভিডিও বার্তায় দিয়েছেন যা যে কেউই দেখুক তাকে পাগল বলেই তাকে আখ্যা দিবেন। তো একবার তিনি ভিডিও বার্তায় বলছেন যে তার মা আর রাজনীতিতে ফিরবে না। এর পরের দিনে ঠিক আবার ভিডিও বার্তায় এসে বলছেন যে আমরা ছেড়ে দেওয়ার পাত্র নই। আবার একবার লাইভে এসে বলছে আমার মা পদত্যাগ করেনি, আমার মাকে পদত্যাগ করানো হয়েছে। আর একবার বলছেন আমার মা পদত্যাগ করে চলে গিয়েছেন। আরেকদিন বলছেন আমরা আর রাজনীতিতে করব না, শেখ বংশ আর কখনো রাজনীতিতে ফিরে আসবে না। আরেকদিন বলছেন শেখ বংশ আবার ফিরে আসবে, শেখ হাসিনা আবার ফিরে আসবে, আবার তারা দল গঠন করবে, আবার তারা শক্তিশালীভাবে উদ্যমতার সাথে তারা পুনরায় দল গঠন করে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এভাবে বিভিন্ন প্রকার স্ববিরোধী বক্তব্য দিয়ে, সাংঘর্ষিক বক্তব্যপূর্ণ বিভিন্ন প্রকার সে নিজের মন গড়া বক্তব্য দিয়ে নিজে যে পাগল হয়ে গিয়েছে সেটা জনগণের সামনে আরও ফুটিয়ে তুলেছে। কিন্তু বাস্তবেই তিনি এখন অসুস্থ রয়েছেন এবং তিনি ঘরোয়াভাবে তার চিকিৎসা রয়েছে এবং তার এই যে অসুস্থ হওয়ার বিষয়টা এটা প্রকাশ করা হচ্ছে না। কেননা যদি ভবিষ্যতের নেতাই যদি পাগল হয়ে যায় তাহলে এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে ভবিষ্যতে সে কখনো তাকে নেতার আসনে তার দলের লোকেরা তাকে বসাবে না। এই ভয়ে তাকে ঘরোয়াভাবে চিকিৎসা করা হচ্ছে যেন তার পাগলামোর খবর কোনোভাবেই মিডিয়ার সামনে চলে না আসে। কিন্তু কতদিন পর্যন্ত এই বিষয়টি লুকিয়ে রাখবেন? অবশেষে তার সেই পাগলামির কথা মিডিয়ার সামনে প্রকাশ হয়ে গিয়েছে। তিনি যে পাগল হয়ে গিয়েছেন এবং ট্রিটমেন্ট চলছে ঘরোয়াভাবে, এ বিষয়ে আমরা বিস্তারিত ভিডিওতে দেখেছি। আমরা তাকে দোয়া করি তিনি যেন মানুষ হন, অচিরে যেন সুস্থ হন এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাত্রা করেন এবং সুন্দর একটি মন নিয়ে যেন জীবনযাপন করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা তার জন্য বদদোয়া করি না, বরং সে সুস্থ থাক, সুস্থ মস্তিষ্ক নিয়ে জীবনযাপন করুক, এটাই আমরা কামনা করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনার সেই মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের এই ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।